সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই বাড়িতে অবস্থান করছো। তো আজ আমি তোমাদের সামনে কথা বলবো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক, বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। আমি আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে একাদশ শ্রেণীর ফিনান্স অংশে অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে। তো মূলধন ও বিনিয়োগ বা মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে আমি গত ক্লাসে তোমাদের সাথে কিছু আলোচনা করেছিলাম। বিভিন্ন সূত্রগুলো কিভাবে আমরা মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি এই ব্যাপারে কিছু আলোচনা তোমাদের সাথে করেছিলাম এবং পাশাপাশি তোমাদের কিছু সূত্র আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা বিভিন্নভাবে, যেমন গড় মুনাফার হার, পেব্যাক সময়, এরপর যে আমরা এনপিভি বর্তমান নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি ইত্যাদি বিষয়ে বিভিন্ন সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আজ আমি তোমাদেরকে একটি অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা সমাধান করব, গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে পারবো এই ব্যাপারে আমি তোমাদেরকে একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আশা করি অঙ্কটা ভালোভাবে দেখলে তোমরা পরবর্তী সময়ে নিজে বাড়িতে বসেই এই অঙ্কগুলো বাড়িতে বসেই করতে পারবে। তো আজ আমি তোমাদের সামনে এই একটি অঙ্কের মাধ্যমে আমি তোমাদের গত ক্লাসের যে সূত্রগুলো দেখিয়েছিলাম তার ব্যবহার কীভাবে করতে হবে এ ব্যাপারে আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, এখানে একটা অঙ্ক লেখা আছে, দেওয়া আছে যে জনাব রকিব একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। তিনি বিনিয়োগের উদ্দেশ্যে দুটি প্রকল্প বিবেচনা করেছেন। বিবরণ: প্রকল্প এ, প্রকল্প বি, মানে দুটি প্রকল্প, একটা হচ্ছে এ প্রকল্প আর একটা হচ্ছে বি প্রকল্প। সেক্ষেত্রে প্রারম্ভিক বিনিয়োগ এ প্রকল্পের 1,50,000 টাকা বা প্রকল্প বি এর 1,50,000 টাকা। বছর: প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, অর্থাৎ মোট বছর হচ্ছে 4 বছর, অর্থাৎ প্রকল্পের মেয়াদ 4 বছর। কর পূর্ববর্তী মুনাফা 50,000 50,000 সবগুলো একই রকম। প্রকল্প এ এর ক্ষেত্রে প্রকল্পের যে কর পূর্ববর্তী মুনাফাগুলো একই রকম এবং প্রকল্প বি এর ক্ষেত্রে কর পরবর্তী মুনাফা 45,000 56,000 32,000 20,000 এগুলো প্রায় একই রকম। এখন পেব্যাক সময় আমাদের এখানে দেয়া আছে যে পেব্যাক সময় 2.86 বছর প্রকল্প এ এর ক্ষেত্রে, প্রকল্প বি এর ক্ষেত্রে দেয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে। তারপর গড় মুনাফার হার, যেমন প্রকল্প এ এর ক্ষেত্রে গড় মুনাফার হার দেয়া নেই, প্রকল্প বি এর ক্ষেত্রে গড় মুনাফার হার দেয়া আছে। এরপর প্রকল্পের মেয়াদ 4 বছর, ভগ্নাবশেষ মূল্য নেই, প্রয়োজনীয় আয়ের হার 10% ও কর্পোরেট কর 40%। এখন আমাদের করণীয় হচ্ছে এ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো এবং প্রকল্প বি এর পেব্যাক সময় নির্ণয় করো এবং উভয় প্রকল্পের এনপিভি নির্ণয় করো। তো আমরা প্রথমেই দেখি যে আমরা কিভাবে এ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করব। এ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করতে আমাদের কি কি করতে হবে তা আমরা প্রথমেই দেখে নিই। প্রথমে আমরা দেখি যে এ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে প্রকল্প এ গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি গড় মুনাফার হার সমান হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। এখন গড় কর পরবর্তী নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, তাহলে গড় কর পরবর্তী নিট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব। এখন দেখি গড় কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করি। তাহলে গড় কর পরবর্তী নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মোট সমান সমান হচ্ছে মোট কর পরবর্তী নিট মুনাফা বাই আয়ুষ্কাল বাই হচ্ছে কি আয়ুষ্কাল। মোট কর পরবর্তী নিট মুনাফা
বাই আয়ুষ্কাল, এটা হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা। তাহলে গড় মোট কর পরবর্তী নিট মুনাফা কত? মোট কর পরবর্তী মুনাফা এখানে দেওয়া আছে, আমাকে মোট কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে। তাহলে মোট কর পরবর্তী নিট মুনাফা বের করতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে যে প্রথমে এখানে কি দেওয়া আছে, কর পূর্ববর্তী মুনাফা। আমরা জানি কর পূর্ববর্তী মুনাফা আমাদেরকে বের করতে হবে। তাহলে কর পরবর্তী মুনাফা এক্ষেত্রে কত করে দেওয়া আছে? 50,000। তাহলে 50,000 টাকা ধরলাম, বা এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম অবচয়। অবচয় বাদ দিলে আমরা কর কর পরবর্তী মুনাফা, কর পূর্ববর্তী মুনাফা পাবো। তাহলে আমরা অবচয় বাদ দিলে আমরা অবচয় কিভাবে নির্ণয় করি? অবচয় আমাদের এখানে দেয়া নেই, আমরা অবচয় কিভাবে নির্ণয় করব এই ব্যাপারে আমাদেরকে দেখতে হবে। এখানে অবচয় নির্ণয় করতে হবে। তাহলে অবচয় সমান হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। এখন প্রাথমিক বিনিয়োগ, এখানে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল, এর দ্বারা আমি অবচয় নির্ণয় করতে পারি। তাহলে অবচয় নির্ণয় করতে প্রাথমিক বিনিয়োগ 1,50,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, এখানে উল্লেখই ছিল যে ভগ্নাবশেষ মূল্য নেই। তাহলে ভগ্নাবশেষ মূল্য 0 বা আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। অর্থাৎ এই 1,50,000 4 বার দিয়ে ভাগ করলে যা থাকে তা হচ্ছে কি এখানে অবচয়। এই অবচয় আমি ধরলাম যে 1,50,000 আমি ভাগ দিই, তাহলে 4 দিয়ে ভাগ দিতে পারি। প্রথমে দিই 3 × 12 3 4 × 7 28 অবচয় আমরা অবচয় নির্ণয় করার পর অবচয় দেখলাম কত বের হলো 37,500 37,500। তাহলে অবচয় বাদ দেওয়ার পরে থাকলো 37,500। এখন বাদ দেওয়ার পরে কর পরবর্তী নিট মুনাফা থেকে বাদ দেওয়ার পরে রইল কর পরবর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা 37,500 থেকে এত বাদ দিলে থাকবে কত? 12,500। 12,500 বাদ কর 40%, অর্থাৎ কর পরবর্তী আমাকে বের করতে হবে। তাহলে কর পরবর্তী বের করতে হলে কর 40%, অর্থাৎ এই 40% হলো 12,500 এর 40%। তাহলে এই 40%-এ আমরা দেখবো 12,500 40% কত টাকা আসে। এখানে যা আসবে, অর্থাৎ এখানে একটা ফিগার আসবে, এখানে যা আসবে তা আমরা এখানে দেওয়ার পরে আমরা ধরে নিলাম এখানে 50,000 50,000 50,000 এখানে আসলো। ধরে নিলাম এখানে আসলো 20,000, ধরে নিলাম 20,000 টাকা আসলো। এই 20,000 টাকায় আমরা এই মোট কর পরবর্তী নিট মুনাফা, অর্থাৎ এই মোট কর পরবর্তী নিট মুনাফার নিকট এখানে আমরা প্রত্যেকটা জায়গায় 20,000 যোগ 20,000 যোগ 20,000 যোগ 20,000 দিলাম। তারপর আয়ুষ্কাল হলো 4 বছর, এ হলো 80 4 20 অর্থাৎ 20,000। তাহলে কর, হ্যাঁ, এখন এখান থেকে আমরা এখানে দিলাম গড় কর পরবর্তী নিট মুনাফা, আমরা পেলাম গড় কর পরবর্তী নিট মুনাফা কত টাকা? 20,000 টাকা। গড় বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গড় বিনিয়োগ আমরা কিভাবে নির্ণয় করব। এখন গড় বিনিয়োগের ক্ষেত্রে গড় বিনিয়োগ সমান আমরা জানি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। গড় বিনিয়োগ সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ
যোগ ভগ্নাংশের মূল্য বাই 2। অর্থাৎ যদি চলতি মূলধন বা চলতি মূলধন দেয়া থাকে তাহলে যোগ চলতি মূলধন, আর যেহেতু এখানে চলতি মূলধনের কথা উল্লেখ নেই তাই প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য বাই 2। অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1,55,000 যোগ ভগ্নাবশেষ মূল্য নাই প্রায় 2 সমান সমান হচ্ছে 75,000। এখানে আমি দিলাম এই গড় বিনিয়োগের জায়গায়, এখানে দিলাম এই গড় বিনিয়োগের এই জায়গায় দিলাম 75,000, আর এখানে গড় কর পরবর্তী নিট মুনাফায় দিলাম 20,000। এখানে আমার যে পার্সেন্ট আসবে তাই হচ্ছে আমার এখানে যে একটা পার্সেন্ট আসবে তাই হচ্ছে কি আমার গড় মুনাফার হার। তো আমরা এখন গড় মুনাফার হার দেখলাম, তাহলে এরপরে দেখব প্রকল্প বি এর পেব্যাক সময় আমরা কিভাবে নির্ণয় করব। প্রকল্প বি এর পেব্যাক সময় আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই ব্যাপারে আমরা একবার দেখে নিই। আমরা জানি পেব্যাক পি অর্থাৎ পিবিপি অর্থাৎ পেব্যাক পিরিয়ড, পেব্যাক সময় মানে হচ্ছে সূত্র হচ্ছে যে পিবিপি আমরা জানি পিবিপি সমান হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এখানে এ হচ্ছে যে বছরে ক্রমযোজিত এর সমান বা কাছাকাছি ক্রমযোজিত নগদ প্রবাহের বছর, যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ বা এর কাছাকাছি বছর। আচ্ছা, অথবা এনসি হলো নেট ক্যাশ আউটফ্লো, যে নিট যে ক্যাশ বা নগদ প্রবাহ যা তা, এবং সি হচ্ছে যে ক্রমযোজিত নগদ প্রবাহের কাছাকাছি যে টাকা বা পরিমাণ, আর ডি হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহের বা অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহের ক্রমযোজিত নগদ প্রবাহের পরবর্তী বছরের নগদ প্রবাহ। অর্থাৎ এখানে আমরা দেখি এ প্লাস এনসিও মাইনাস সি আমরা কি এর ক্ষেত্রে ব্যবহার করব, বি এর ক্ষেত্রে। প্রকল্প বি এখানে হচ্ছে বি এর ক্ষেত্রে প্রকল্প বি এর ক্ষেত্রে দেয়া আছে। প্রথমে আমি দেখি আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে বছর হচ্ছে কত বছর, 4 বছর, 1 2 3 4 বছর। তারপর হচ্ছে নগদ নগদ প্রবাহ। এখন নগদ প্রবাহ, এখানে আমার নগদ প্রবাহের কথা বলা নেই, নগদ প্রবাহ যেহেতু দেওয়া নেই, আছে কর পরবর্তী মুনাফা। তাই নগদ প্রবাহ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে নগদ প্রবাহ নির্ণয় করতে কর পরবর্তী মুনাফা এর সাথে কর পরবর্তী মুনাফা যত টাকা আছে প্রত্যেক বছরে এর সাথে যোগ অবচয় যোগ করে দিলেই, অর্থাৎ যোগ অবচয় যোগ করে দিলেই আমি পেয়ে যাব যে কর পরবর্তী মুনাফা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। এখন আমি যদি এই কর পরবর্তী মুনাফার সাথে প্রথম বছর দেওয়া আছে 45,000, এরপর হচ্ছে 56,000, 32,000, তারপর হলো 20,000। এখন এখানে অবচয়, আমি এই কর পরবর্তী মুনাফার অবচয় যত আসবে তার সাথে অবচয়, আমি কিছুক্ষণ আগে অবচয় দেখলাম যে অবচয় একটা পরিমাণ আসে, অবচয় যত আসবে তা আমি এর সাথে যোগ করে দিলেই আমার হয়ে যাবে নগদ প্রবাহ। এখন ধরে নিলাম যে অবচয়ের পরিমাণ বের হলো, যে আমি ধরে নিলাম যে অবচয় বের হলো 10,000 টাকা। প্রত্যেক জায়গায় 10,000 এবং 10,000, প্রত্যেক জায়গায় 10,000 আমি ধরে নিলাম। যেহেতু ক্যালকুলেটর নেই তাই আমি অঙ্কটা করতে পারছি, ওইভাবে করা যাচ্ছে না, তাই আমি ধরে নিলাম যে 10,000 টাকা, যাতে আমাদের যোগ বিয়োগ করতে সহজ হয় এই জন্য আমি এভাবে লিখে নিলাম। এখন দেখি যে আমার নগদ প্রবাহ কত আসলো, 45,000 10,000 অর্থাৎ 55,000, 56,000 10,000 অর্থাৎ 66,000, 32 আর 10 42,000, এখানে 20 আর 10 অর্থাৎ 30,000 টাকা। আমি ধরে নেওয়ার পর, অবচয় ধরে নেওয়ার পর আমার এই নগদ প্রবাহ আসলো। এখন আমার নগদ প্রবাহ হচ্ছে এখানে প্রথম বছর কত 55,000, তারপর দ্বিতীয় বছর হচ্ছে 66,000, তৃতীয় বছর 42,000, চতুর্থ বছর 30,000। এই তো এখন ক্রমযোজিত
হচ্ছে যে ক্রমান্বয়ে যোগ করা, ক্রমযোজিত হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা। এখন আমি দেখি ক্রমান্বয়ে যোগ করে আমি কত পাই। প্রথমে আছে 55,000, এখানে আছে 55,000, দিলাম 55,000, 55,000 আর 66,000 যোগ করলাম, তাহলে 55 আর 66 হলে 65 ধরি, 1,20,000, 1,21,000, 1,21,000 যোগ আবার 42,000, তাহলে 1,63,000, 1,63,000, তারপর আবার 30,000, তার মানে 1,93,000 টাকা মোট। এখন আবার প্রাথমিক বিনিয়োগ ছিল কত? 1,50,000 টাকা, তাহলে 1,50,000 এখানে কোনটার কাছাকাছি? 63,000 বেশি হয়ে যায়, যেহেতু আমার এর কাছাকাছি, অর্থাৎ এর কাছাকাছি থাকতে হবে, বেশি হওয়া যাবে না, কম কম হলে চলবে কিন্তু কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ কত? 1,63,000, তাহলে এটা হচ্ছে আমার এই 1,21,000। 21,000 এর মধ্যে আসলে যে 21 বছর কত? দ্বিতীয় বছর, এই দ্বিতীয় বছর, এই যে বছরটা, এই বছরটা হচ্ছে এ এর মান, আর এটা হচ্ছে সি এর মান, এবং এর পরবর্তী যে বছর এটা হচ্ছে এই ডি এর মান, এর নগদ প্রবাহ, পরবর্তী বছরের নগদ প্রবাহ, এটা হচ্ছে ডি এর মান। তাহলে আমরা এখানে টোটাল সবই পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে দেখি এ সমান হচ্ছে কত? 2 বছর, যোগ এনসিও নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে 1,50,000, বিয়োগ সি হচ্ছে 1,21,000 বাই ডি হচ্ছে কত? 42,000। এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে আমরা একটা ফিগার পেয়ে যাব। এখানে একটা বছর অবশ্যই আসবে, 2 বছর, 3 বছর, 5 বছর, বা 4 দশমিক দিয়েও আসতে পারে, যে কোনো ধরনের বছর একটা আসতে পারে। ক্যালকুলেশন করার পরে এখানে একটা বছর আসবে। এই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড নির্ণয় করার পদ্ধতি। এরপর আমরা দেখব যে এনপিভি আমরা কিভাবে নির্ণয় করব। উভয়ের ক্ষেত্রে এনপিভি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন উভয় প্রকল্পের ক্ষেত্রে এনপিভি নির্ণয়ের জন্য আমাকে প্রথমেই, এখন আমরা দেখব যে কিভাবে আমরা উভয় প্রকল্পের এনপিভি নির্ণয় করতে পারি। এনপিভি নির্ণয়ের ক্ষেত্রে আমরা উভয় প্রকল্পের এনপিভি যদি অসমান হয় তাহলে হবে এনপিভি এর ক্ষেত্রে এক ধরনের সূত্র, আর যদি অসমান হয়, নগদ প্রবাহগুলো অসমান হয়, তাহলে হবে অন্য ধরনের সূত্র। সেক্ষেত্রে আমরা কর পরবর্তী মুনাফা এখানে দেওয়া ছিল, আমরা পূর্ববর্তী সময়ে আমরা দেখেছিলাম যে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করতে হয়, বা আমরা কিভাবে প্রথমেই যে কর পূর্ববর্তী মুনাফা, এর থেকে আমরা কিভাবে অবচয় বাদ দিলাম, তারপর অবচয় বাদ দেওয়ার পর আমরা পেলাম কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা, এরপর কর বাদ দিলাম, বাদ দেওয়ার পর কর পরবর্তী মুনাফা, এরপর আবার যোগ অবচয় করলে আমরা পাই নগদ আন্তঃপ্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ বা নগদ বহিঃপ্রবাহ। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? যেহেতু অসমান, তাহলে প্রকল্প এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে এনপিভি, যেহেতু সবগুলো সমান, তাই এনপিভি সমান সিএফটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে পাওয়ার এন বাই কে মাইনাস CF0। এ হচ্ছে আমাদের, যদি সবগুলো সমান হয় তাহলে আমরা এই ধরনের সূত্র ব্যবহার করব। আর প্রকল্প বি যেহেতু অসমান, এক্ষেত্রে আমরা ব্যবহার করব, এখানে আমরা সিএফটি মানে হচ্ছে যতগুলো সমান ছিল আমরা এখানে ধরে নিলাম, সবগুলো বের করার পর কর, অবচয়, কর, তারপর আবার যোগ অবচয় সবগুলো করার পর আমরা দেখলাম যে এখানে উদাহরণস্বরূপ এখানে 25,000 রইল বা 20,000 রইল, 20,000, সবগুলোই 20,000, 20,000, 20,000, এবার 20,000 রইল। আমরা এখানে এই সিএফটি সমান লিখলাম 20,000, এরপর আবার 1 মাইনাস 1/1 প্লাস কে, অর্থাৎ 1 প্লাস কে সমান হচ্ছে, এখানে আয়ের হার দেওয়া ছিল 10%, তাহলে এখানে 10% মানে হচ্ছে 0.10, পাওয়ার এন ছিল কত? 4 বছর বাই 0.10 মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে CF0টা কি? CF0 হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ ক্যাশ ফ্লো, প্রাইমারি ক্যাশ ফ্লো। প্রাথমিক বিনিয়োগ ছিল 1,50,000। এখন এটা আমরা ক্যালকুলেশন করলেই এখানে একটা আনসার পেয়ে যাব। এই হচ্ছে প্রকল্প এ এর নেট প্রেজেন্ট ভ্যালু। তারপর হচ্ছে যে প্রকল্প বি এর
এরপর হচ্ছে আমার প্রকল্প বি এর ক্ষেত্রে আমার নেট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করব। প্রকল্প বি এর ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে যেহেতু অসমানের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে আমাদেরকে বের করতে হবে। যেহেতু প্রকল্প বি, তাহলে প্রকল্প বি এর ক্ষেত্রে হচ্ছে যে এনপিবি সমান প্রথমে হচ্ছে সিএফ 1 বাই 1 প্লাস কে পাওয়ার 1 প্লাস সিএফ 2 1 প্লাস কে পাওয়ার 2 প্লাস সিএফ 3 1 প্লাস কে পাওয়ার 3 প্লাস সিএফ 4 1 প্লাস কে পাওয়ার 4 মাইনাস সিএফ 0। সেক্ষেত্রে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে কত কত বের হলো। ধরে নিলাম এখানে 45,000 বের হলো। এর পূর্বে আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে আমরা কিভাবে ক্রয় পরবর্তী মুনাফার সাথে এর সাথে আমরা অবচয় যোগ করে আমরা একটা ফিগার পেয়েছিলাম। মনে করলাম যে এখানে 10,000 টাকা যোগ করলাম, 45,000 56,000 যাই আছে, এখানে অবচয় যোগ করার পর যা বের হবে তা আমরা ধরে নিলাম এটাই বের হলো, ধরে নিলাম। কিন্তু আমরা অবচয় যোগ করার পরে অবশ্যই একটা অঙ্ক বা ফিগার বের হবে, কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে এটাই বের হলো, এটাই আমরা এভাবে বের করলাম। তো বলতে কি 45,000 বাই 1 প্লাস কে সমান কত 0.10 পাওয়ার 1 প্লাস এরপরে হচ্ছে 56,000 বাই 1 প্লাস 0.10 পাওয়ার 2 প্লাস এরপরে দেখি 32,000 1 প্লাস 0.10 পাওয়ার 3 প্লাস এরপরে হচ্ছে 20,000 1 প্লাস 0.10 পাওয়ার 4। এই আমরা পেলাম মাইনাস প্রাইমারি ছিল, প্রাথমিক বিনিয়োগ ছিল 1,50,000 টাকা। এখন আমরা এইটা ক্যালকুলেশন করলেই আমরা এখানে পেয়ে যাব যে আসলে আমরা এনপিভি আমরা কিভাবে বের করতে পেরেছি। তো আজকে আমি এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম। তোমরা বাড়িতে বসে অবশ্যই অঙ্কটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে এআরআর অর্থাৎ গড় আয়ের হার, এনপিবিপি অর্থাৎ পেব্যাক সময়, এরপর এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝলেই তা নির্ণয় করতে পারবে। এবং পরবর্তী সময়ে আমি তোমাদের আরেকটা ক্লাসের মাধ্যমে আমি পরবর্তী সময়ে আইআরআর কিভাবে নির্ণয় করতে হবে এই ব্যাপারে আলোচনা করব, এবং কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কোন প্রকল্পটা গ্রহণ করব আর কোন প্রকল্পটা বর্জন করব এই ব্যাপারে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এইভাবে আলোচনা করব। এই পর্যন্ত প্রত্যেকেই এই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে এবং প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।